নমস্কার, শুরু করছি মতামত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। এই অনুষ্ঠানে তিনটে, দুটো, কখনো চারটে বিষয় থাকবে এবং সেই বিষয় নিয়ে আমার মতামত, আপনারাও এই বিষয় নিয়ে মতামত দিতে পারেন। আমাদের দেশ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। রেল হলো তার প্রথম উদাহরণ। এই নির্বাচনে আমাদের স্বয়ম্ভু ভগবান মোদিজি এই কথা বলেছিলেন। কেবল এটা বলেননি যে ফি বছর ডজন খানেক দুর্ঘটনার রেকর্ডও আমাদের দেশের রেল কোম্পানিরই আছে। গত বছর অক্টোবরে অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় 14 জন মারা যান। গত জুনে উড়িষ্যার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মারা যান 296 জন। এছাড়াও 2023 সাল জুড়ে ছোট বড় মিলিয়ে প্রায় 18টা রেল দুর্ঘটনা ঘটেছে। কখনো চলন্ত ট্রেনে আগুন লেগেছে, কখনো বেলাইন হয়েছে বগি, আবার সিগন্যালিং এর গন্ডগোলও ঘটেছে, যার ফলে ঘটেছে দুর্ঘটনা। হিসেব বলছে শুধু 2023 সালে 350-র বেশি মানুষ মারা গিয়েছেন রেল দুর্ঘটনায়। আর 2024 সালের প্রথম 6 মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, মানে আজকের দুর্ঘটনা ধরলে এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ফাঁসি দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে সকাল 8:50 নাগাদ আচমকা ওই ট্রেনে পেছন থেকে একটা মালগাড়ি সমস্ত সিগন্যালিং সিস্টেম ভেঙে এসে ধাক্কা মারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 4টে কামরা লাইনচ্যুত হয়েছে, তার মধ্যে অন্তত 2টো কামরা মালবাহী। এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতদের সংখ্যা 30-এর বেশি। মৃতের সংখ্যা আরও বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মোদিজির নেতৃত্বে এগিয়ে চলা দেশ আমাদের মাত্র গত বছরে শপথ নিয়েছিল মিশন জিরো অ্যাক্সিডেন্ট, মানে জিরো অ্যাক্সিডেন্ট হবে। তো ভগবান প্রেরিত দূতের শপথ আপাতত সাধারণ মানুষের কাছে এক দুঃস্বপ্ন হয়ে উঠেছে। আবার সিগন্যাল সিস্টেম ফেল। একেবারে শুরুতেই কারণ হিসেবে যা বেরিয়ে আসছে তা হলো খুব সাধারণ প্যাসেঞ্জার ট্রেনগুলোতে এই দুর্ঘটনা ঘটছে, অর্থাৎ কম দামের যে সমস্ত ট্রেন চলাচল করে, যেখানে কম পয়সায় টিকিট কেটে ট্রেনে চড়া যায়, সেগুলোতে এই দুর্ঘটনাগুলো ঘটছে। কারণ ওই পুরনো বগি। আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে, তাতে দেখা যাচ্ছে এখনো এখানে ব্যবহার করা হয়েছিল আইএসএফ বগি। উত্তর পূর্ব সীমান্ত রেলের স্বল্প দূরত্বের ট্রেনে যেখানে অত্যাধুনিক এই এলএইচবি কোচ দেওয়া হয়েছে, সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য বরাদ্দ কিন্তু সেই আইএসএফ কোচ। এলএইচবি হলে দুর্ঘটনা প্রতিরোধ করা যেত। সেটা হলে সামনাসামনি 2 ট্রেনের ধাক্কা লাগলে একটা কামরা আর একটা কামরায় ঢুকে যাবে না, এমনকি একটা কামরা আর একটা কামরার ওপরে উঠে যাবে না। ট্রেন লাইনচ্যুত হয়ে গেলে কামরাগুলো যেমন তেমন ভাবে উল্টে পাল্টে যাবে না, যেমনটা কাঞ্চনজঙ্ঘায় হয়েছে। রেলের প্রাক্তন এক কর্তা জানাচ্ছেন, এলএইচবি বগি থাকলে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় শূন্য হতো, ঠিক যেমন গত জুন মাসে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাও ঘটতো না। তার মানে কম পয়সার টিকিট কাটছেন, মরার জন্য তৈরি থাকুন। ধরুন হাওড়া থেকে বোলপুর যাবেন, গণদেবতায় টিকিটের দাম এসি চেয়ার কার 300 টাকা আর সাধারণ শ্রেণী 85 টাকা। ওদিকে ওই হাওড়া থেকে বোলপুর যদি বন্দে ভারতে যান, তাহলে চেয়ার কার টিকিটের দাম 650 টাকা, এক্সিকিউটিভ বাদই দিলাম। পৌঁছবেন 50 মিনিট আগে, সেটা বড় কথা নয়। বন্দে ভারতের বগিতে ওই আধুনিক প্রযুক্তি আছে যা দুর্ঘটনা খানিকটা হলেও আটকাতে পারে। অতএব টাকা থাকলে প্রাণ বাঁচবে আমাদের মোদিজির বাওয়াল, সবকা সাথ সবকা বিকাশ। দ্বিতীয় বিষয়, পঙ্কজ রায় সরকার। পঙ্কজ রায় সরকার সিপিআইএম বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন। ফেসবুকেই দেখেছি প্রতিদিন তিনি বর্ধমান দুর্গাপুরের প্রার্থীকে নিয়ে এই নির্বাচনে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করেছেন, বক্তৃতা দিয়েছেন, মিছিলের সামনের সারিতে হেঁটেছেন। রাজ্য নেতৃত্বের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে মিছিলে স্লোগান দিয়েছেন। কেবল বর্ধমানেই নয়, ওখানকার ভোট শেষ হবার পরে এসেছিলেন উত্তর 24 পরগনার কিছু অঞ্চলে ভোটের প্রচার করতে। এবং সবচেয়ে বড় প্রচারটা তিনি কোথায় করেছিলেন? দমদমে সুজন চক্রবর্তীর কনস্টিটিউয়েন্সিতে। প্রচার শেষে পোস্টে দেখেছিলাম এক ঝোড়ো প্রচারের দায়িত্ব তিনি সামলেছেন, তার কথা বলতে। এইসব পোস্টে বেশ কিছু পার্টি কর্মী কমেন্টস করেছেন, লাইক দিয়েছেন এবং সেই তিনি
রবিবার বিকেল 4:30 নাগাদ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বর্ধমান দুর্গাপুরের তৃণমূল জয়ী সাংসদ কীর্তি আজাদ ইত্যাদির হাত থেকে তৃণমূলের ঝান্ডা নিয়ে নিলেন। ওদিকে বর্ধমান সিপিআইএম, যাদের সুভাষ চক্রবর্তী বর্ধমানের লেনিন বলতেন, তো একবার সুভাষ চক্রবর্তীকে জিজ্ঞেস করেছিলাম, কমরেড লেনিন, উনি হেসে বলেছিলেন, গায়ে লাগছে, বেশ তাহলে পুলিন লিখো। সেই বর্ধমানের এক পুলিন গৌরাঙ্গ চ্যাটার্জি গতকাল জানালেন, শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ওই পঙ্কজ রায় সরকারকে বেলা 2টায় এক জরুরি বৈঠক ডেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শত্রুপক্ষ এবং জরুরি বৈঠক। আমি শিওর যে এই কমরেড পুলিন থুড়ি গৌরাঙ্গর সঙ্গেও ওই পঙ্কজ রায় সরকারের এই নির্বাচন চলাকালীন প্রচুর ফুটেজ পাওয়া যাবে। কি আশ্চর্য, তাই না? যে লোকটি নাকের ডগায় নাকি শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে, তাকে যোগাযোগ রাখতে দেওয়া হলো। একদিনেই তো আর যোগাযোগ হয়নি। কমরেড পুলিন কিন্তু জানতেন যে উনি শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু নির্বাচন তো ধরুন অত্যন্ত তুচ্ছ ব্যাপার, তাই ওনারা কিচ্ছুটি বলেননি। বিপ্লবের সময় বলবেন বলে রেখে দিয়েছিলেন। তো নির্বাচন শেষ হয়েছে, সিপিআইএম প্রার্থীর জামানত জব্দ হয়েছে, এই তো সময় হাতুড়ি মার্কা ফিনাইল এক্সের তুড়ি, এই তো সময় বিপ্লবের, কাজেই ওনাকে বহিষ্কার করা হলো। এবং সেই পঙ্কজ রায় সরকারকেও দেখুন, মাত্র 5-7 দিন আগে তিনি জনগণতান্ত্রিক বিপ্লব করার জন্য রাস্তায় হাঁটছিলেন, বিজেপির সঙ্গে একসঙ্গে মিলিয়ে তৃণমূলকে বিজেমূল বলছিলেন। এখন ফেসবুকের যাবতীয় পোস্ট সমেত নিজের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে তৃণমূলে চলে গেলেন। এসব জানার পরে এক কমরেড লিখেছিলেন, অভিমন্যুরা মরব জেনেও যুদ্ধ ছেড়ে পালায় না। লেখার পরে বুঝেছেন অভিমন্যু বলাটা বাড়াবাড়ি, কাজেই সে পোস্টও ধাঁ হয়ে গেছে। বলে রাখা যাক, এই পঙ্কজ সরকার কিন্তু সিপিআইএম দলের আইটি সেলের এক মাথা ছিলেন। সূত্র বলছে সারা রাজ্যে নাকি আরও কিছু এমন দলবদল ঘটবে। এবারে নাকি কোনো এক সাভারকারের নাতির দলবদলের পালা, হলে জানাবো। পরবর্তী বিষয়, নরেন্দ্র মোদীর ইতালি ভ্রমণ। কোনো ক্রমে গদি সামলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েই নিজের প্লেনে চেপে সোজা ইতালি। নিজের প্লেন কিনেছেন জানেন। নির্বাচনের সময় বলেছিলেন নির্বাচনের ফল আসলে পাপ্পু জায়গা মামা বাড়ি, রাহুল যাবে ইতালি, ইঙ্গিত খুব সাফ। তো পাপ্পু তো দেশেই আছেন, মোদিজি চলে গেলেন ইতালি। নতুন নামকরণ হলো মেলোডি। আহামরি ব্যাপার। ইংরেজি পাঠে শিখেছিলাম অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। বাংলা করলে দাঁড়ায় সব সময় কাজ করবে কেন, খানিক ফুর্তিও করে নাও, বেঁচে নাও, দুদিন বই তো নয়। খুব ভালো বাংলা হলো না বলছেন? তাহলে আরও সোজা করে আরও সোজা বাংলায় বলি, লাইফ মে থোড়া মস্তি মাংতা হ্যায়। তো উনি ইতালি গেলেন কেন? ওদেশের প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে দেখা করতে। অমনভাবে বলবেন না, উনি গিয়েছিলেন G7 বৈঠকে যোগ দিতে। কারা এই G7? খায় না মাথায় দেয়। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস আর ইউরোপিয়ান ইউনিয়ন, মানে 7টা দেশ আর একটা ইউরোপের সংগঠন। 1973 সাল থেকে এই গোষ্ঠী মূলত নিজেদের স্বার্থ আর বিশ্ব বাণিজ্যকে মাথায় রেখে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন। মাঝে মধ্যেই সেটা আদতে উন্নত দেশের দাদাগিরি হয়ে ওঠে। তো এবার আপনি অবাক হচ্ছেন যে এই G7-এ মোদিজির কাম কি, মেরে আঙ্গনে মে তেরা ক্যা কাম হ্যায়। এই বড়লোক দেশগুলো যেখানেই তাদের বাজার দেখে, তাদের রাষ্ট্রপ্রধানদের ডেকে একটু তেল দেয়। এবারে তারাই নেমন্তন্ন করেছিল মোদিজিকে, তিনি গিয়েছিলেন না। কোনো ভাষণের কোনো ছবি নেই, ভাষণের ছবি দেবার কোনো জায়গাও ছিল না, দেনও নি, দেবার কথাও না। যা ছবি তা তো এসেছে ওই জর্জিয়া মেলোনির কাছ থেকে। উনি পোস্ট করেছেন #মেলোডি, সেই অর্পিতা প্লাস পার্থ অপা, সেই রকম খানিকটা ব্যাপার। Hello from the Melody team. Hello from the Melody team. দেখে হাসুন, হাসি খুব ছোঁয়াচে, কিন্তু হাসি স্বাস্থ্যের জন্য খুব ভালো। আজ এখানেই শেষ করছি, নমস্কার।